নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিং চ্যানেলের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গরমের সিজন এসে গেছে। আমরা এবার গোটা গরমের সিজন জুড়ে আমাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের গাছ লাগাতে থাকব। প্রত্যেকটা গাছের প্রতিস্থাপনের পদ্ধতি, তার মাটি, ক্রাইটেরিয়া সবই আলাদা আলাদা হয়, কিন্তু প্রত্যেকটা গাছের জন্য আলাদা আলাদাভাবে মাটি প্রিপেয়ার্ড করে তাকে প্রতিস্থাপন করা সবার পক্ষে সম্ভব হয় না, তা অনেকটা ঝামেলা সাপেক্ষ। তো সেই জন্য যাতে আমাদের বেশি ঝামেলা পোহাতে না হয় এবং খুব সহজেই আমরা গরমের গাছগুলো প্রতিস্থাপন করতে পারি, তাই আমরা যে কোনো একটা ধরনের মাটি প্রতিস্থাপন করব, যা কাছাকাছি প্রায় প্রত্যেকটা মাটির মতোই হয়। তাই আমরা দেখে নেব যে কোন ধরনের মাটিটা আমরা তৈরি করলে সেই মাটিতে গরমের প্রায় সমস্ত ধরনের গাছই প্রতিস্থাপন করা যায়। তো আমি আজকে মূলত আলোচনা করব যে মাটিটা নিয়ে, সেই মাটিতে জবা গাছ ছাড়া গরমের প্রায় প্রত্যেকটা ফুলের গাছ প্রতিস্থাপন করা যায়। জবা গাছের জন্য আমি আলাদাভাবে মাটি তৈরির পদ্ধতি আমার চ্যানেলে দেখিয়েছি। যারা ভিডিওটা দেখতে চাও তারা আমার চ্যানেল ভিজিট করে অবশ্যই দেখতে পারো। তো চলো আজকেই মাটি তৈরির প্রসেসটা আলোচনা করি। প্রথমেই নিয়ে নেব নর্মাল গার্ডেন সয়েল। নর্মাল গার্ডেন সয়েল বলতে আমরা হাতের কাছে যে ধরনের মাটি পাবো সেই ধরনের মাটিকেই বুঝবো নর্মাল গার্ডেন সয়েল হিসেবে। তবে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য অনুযায়ী আমাদের বিভিন্ন জায়গায় মাটি কিন্তু বিভিন্ন ধরনের পাওয়া যায়। কোনো জায়গায় হালকা দোআঁশ মাটি পাওয়া যায়, তো কোনো জায়গায় ভারী দোআঁশ মাটি পাওয়া যায়, আবার কোনো জায়গায় এঁটেল মাটি পাওয়া যায়। আমরা চেষ্টা করব সবসময় এঁটেল মাটি নিতে। মাটির প্রকৃতি যদি খুব ভারী ধরনের হয়, সেক্ষেত্রে গোটা মাটির মিশ্রণের 10 ভাগের সাথে 2 ভাগ আমরা চেষ্টা করব নদীর সাদা বালি মাটি মেশানোর। সেটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা সেটা স্কিপ করে যাব। আর আমরা যদি নর্মাল মাটি হিসেবে একদম ভারী দোআঁশ মাটি বা এমনি নর্মাল এঁটেল মাটি পাই, সেক্ষেত্রে আমরা 1 ভাগ ঝুরঝুরে মাটি নেব। অনেক বাগানি আছেন যারা পুরনো টবের মাটিকে রিইউজ করার জন্য ব্যবহার করে থাকেন। তারা কিন্তু মাটিটা শোধন করার পর 2 থেকে 3 ভাগ মাটি নেবেন। তাহলে যারা নর্মাল মাটি নেবে গার্ডেন সয়েল, তারা 1 ভাগ নেবে, আর যারা পুরনো বাগানের মাটি ব্যবহার করবে তারা 2 থেকে 3 ভাগ নেবে। এবারে আসছি দ্বিতীয় প্রধান উপকরণের কথায়। টবের মাটি প্রস্তুত করার ক্ষেত্রে দ্বিতীয় প্রধান উপকরণ হিসেবে আমাদের ব্যবহার করতে হবে কম্পোস্ট। আমি এখানে খুব ভালো মানের 1 বছরের পুরনো পচানো গোবর সার ব্যবহার করেছি। যারা গোবর সার পাবে না তারা 1 বছরের পুরনো পচানো পাতা পচা সার ব্যবহার করতে পারো, অথবা ভার্মি কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে, যে কোনো ধরনেরই আমরা কম্পোস্ট নিই না কেন, কম্পোস্টটা যেন খুব ভালো করে পুরনো এবং পচানো ভাবে তৈরি হয়। আর তা যদি না হয়, অনেক সময় দোকানে অসাধু ব্যবসায়ীরা বিক্রি করেন, খুব একটা ভালো করে ডিকম্পোস্ট করা বা পচানো থাকে না। সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হওয়ার প্রবণতা অনেকটা বেশি থাকে। আমার হাতের কাছে গোবর সারটা বেশি ইজিলি অ্যাভেলেবেল, তাই আমি গোবর সার ব্যবহার করেছি। কেউ যদি চাও তাহলে কিন্তু গোবর সার এবং পাতা পচা সার অর্ধেক পরিমাণে মিশিয়ে সে মিশ্রণ থেকেও কিছুটা পরিমাণে ব্যবহার করতে পারো, এতে কোনো রকম সমস্যা নেই। তবে এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা কিন্তু কম্পোস্ট কখনোই একদম রৌদ্রের তলায় শুকোবো না। জৈব সার হিসেবে কম্পোস্টকে আমরা যখন ব্যবহার করব এবং তা যদি আমাদের শুকনো করার প্রয়োজন হয়, তা কিন্তু আমরা অবশ্যই শেডযুক্ত কোনো জায়গায় ভালো করে শুকনো করে নেব। কম্পোস্ট খুব ভালো হিউমাসের যোগান দেয়। আমরা কম্পোস্ট ব্যবহার করব 1 ভাগ, অর্থাৎ 1 ভাগ মাটির সাথে আমরা 1 ভাগ কম্পোস্ট ব্যবহার করব। তো এইবারে আসছি তৃতীয় প্রধান উপকরণের কথায়, সেটা হলো কোকোপিট। বন্ধুরা, গরমের গাছে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের সময় গাছে ময়েশ্চার ধরে রাখার জন্য আমাদের যে উপাদানটা ব্যবহার করতে হবে সেটা হলো কোকোপিট। আমি এক্ষেত্রে করে থাকি 1 ভাগ সাধারণ বাগানের মাটির সাথে 1 ভাগ কম্পোস্ট এবং 1 ভাগ কোকোপিট ব্যবহার করে থাকি। কোকোপিটের বদলে যেটা ব্যবহার করা যায়, ছবিতে যেমন দেখা যাচ্ছে সেরকম মিহি কাঠের গুঁড়ো, কাঠ চেরাই করার মিলে কিন্তু এই ধরনের গুঁড়ো সহজেই পাওয়া যায়। এছাড়া এর পরিবর্তে যা ব্যবহার করা যায় তা হলো ধানের তুষ বা ধানের চিটে। অনেকে বলে থাকে তাতে ফাঙ্গাসের অ্যাটাক হয়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি তা কিন্তু হয় না। এই 3টে এলিমেন্ট আমরা এই রেশিওতে মিশিয়ে মাটিটা প্রিপেয়ার করব। অর্থাৎ নতুন গার্ডেন সয়েল নিলে সেক্ষেত্রে 1 ভাগ গার্ডেন সয়েল, 1 ভাগ কম্পোস্ট এবং 1 ভাগ কোকোপিট। আর যদি পুরনো গার্ডেন সয়েল আমরা ইউজ করি তাহলে 2 থেকে 3 ভাগ সয়েলের সাথে 1 ভাগ কম্পোস্ট এবং 1 ভাগ কোকোপিট মিশিয়ে আমরা মাটিটাকে প্রিপেয়ার করব। এবার মাটিকে যদি জীবাণুমুক্ত করতে চাই আমরা, সেক্ষেত্রে যাদের পকেট বাজেট সেইভাবে সাবমিট করবে তারা কিন্তু 1 চামচ ট্রাইকোডার্মা ভিরিডি মেশাতে পারো 10 বা 12 ইঞ্চি টবের জন্য।
এছাড়াও মাটির পিএইচ লেভেল যাতে ঠিকঠাক থাকে, সার প্রয়োগের ফলে যাতে তা ডিসব্যালেন্সড না হয়, তা মেনটেন করার জন্য মাটির সাথে আমরা মেশাবো 10 বা 12 ইঞ্চি টবের জন্য 1/2 গ্রাম চুন, অথবা যারা জৈব পদ্ধতিতে বাগান করতে চাও তারা কিন্তু 1/2 গ্রাম চুনের পরিবর্তে 3 থেকে 4 গ্রাম অ্যাকোয়ামিক্স বা শঙ্খের গুঁড়ো ব্যবহার করতে পারো। অ্যাকোয়ামিক্স বা শঙ্খের গুঁড়ো এখন ফার্টিলাইজারের দোকানে অ্যাভেলেবেল না থাকলেও অনলাইনে খুব সুন্দরভাবে পাওয়া যায়, তোমরা কিন্তু সেখান থেকে সংগ্রহ করতে পারো। এবার আসছি মাটির সাথে যেসব উপাদান মেশাতে হবে তার কথা। যেহেতু টবের মধ্যে সীমিত পরিমাণ মাটি থাকে, তাই গাছের পর্যাপ্ত পরিমাণ খাবারের উপাদান ওর মধ্যে সবসময় থাকা সম্ভব নয়, তাই আমাদের বাইরে থেকে কিছুটা পরিমাণ খাবারের যোগান দিতে হবে। এবং সেই খাবারের যোগানের প্রথম তালিকাতেই যাকে রাখা যায় তা নিঃসন্দেহে চোখ বন্ধ করে মাস্টার কেক বা সর্ষের খোলের গুঁড়ো। এতে এনপিকে ভ্যালু অর্থাৎ নাইট্রোজেন ইজ টু ফসফরাস ইজ টু পটাশিয়াম 4:1:1 অনুপাতে থাকে। অনেকে আবার মনে করেন 4:2:1 অনুপাতেও থেকে থাকে, অর্থাৎ 4 ভাগ নাইট্রোজেন, 1 ভাগ ফসফরাস এবং 1 ভাগ পটাশিয়াম থাকে। এটা খুব ভালো নাইট্রোজেনের সোর্স হিসেবে কাজ করে। এছাড়াও এতে খুব স্বল্প পরিমাণ ম্যাগনেসিয়াম, সালফার, ম্যাঙ্গানিজ এবং জিঙ্কও উপস্থিত থাকে, যা গাছের খাবারের যোগান দিতে খুব বেশিভাবে সাহায্য করে। গাছের প্রয়োজনীয় মাটি প্রস্তুতির সময় আমরা 10 বা 12 ইঞ্চি টব পিছু খাওয়ার চামচের 1 চামচ সর্ষের খোলের গুঁড়ো ব্যবহার করতে পারি, অথবা যারা অনেকটা করে মাটি প্রস্তুত করো তারা বস্তা পিছু 150 থেকে 200 গ্রাম পর্যন্ত সর্ষের খোলের গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার আসছি পরবর্তী উপাদান, সেটা হচ্ছে নিমখোল। নিমখোল খুব ভালো নিমাটোসাইড হিসেবে কাজ করে। এতে এনপিকের রেশিও হচ্ছে নাইট্রোজেন থাকে 5.2%, ফসফরাস থাকে 1.0% এবং পটাশিয়াম থাকে 1.4%। টবের মাটিতে অনেক সময় নিমাটোড, কেঁচো এবং পিঁপড়ে ইত্যাদির যে আক্রমণ হয় এবং তা গাছের শিকড় কেটে যেভাবে নষ্ট করে, তার থেকে কিন্তু নিমখোল গাছটাকে খুব ভালোভাবে রক্ষা করে। এছাড়া এতে নাইট্রোজেন থাকা, এটা খুব ভালো নাইট্রোজেনের সোর্স হিসেবেও কাজ করে। 10 বা 12 ইঞ্চির টব পিছু আমরা 1/2 চামচ নিমখোল ব্যবহার করতে পারি। যারা অনেকটা করে মাটি প্রস্তুত করবেন তারা 1 বস্তা মাটি পিছু 100 থেকে 150 গ্রাম পর্যন্ত নিমখোলের ব্যবহার করতে পারেন। নাইট্রোজেনের সোর্সের পর আমরা গাছের অন্যতম প্রধান খাদ্য হিসেবে যেটা ব্যবহার করব সেটা হলো বোন মিল। এটা খুব ভালো ফসফরাসের যোগান দেয়। আমরা জানি গাছের প্রধান খাদ্য এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। ফসফরাসের কিন্তু খুব ভালো যোগান দেয় বোন মিল। এছাড়া এতে ফসফরাসের সাথে 12% মতো ক্যালসিয়ামও থাকে। বোন মিলের এনপিকে ভ্যালু হলো 3:15:0, অর্থাৎ এতে পটাশিয়ামের মাত্রাটা 0 থাকে। বোন মিল নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, কারণ বলা হয় যে এটা 7-এর কম পিএইচ মাত্রার জন্য বা 7 পর্যন্ত পিএইচ মাত্রার মাটির জন্য প্রযুক্ত। তো তার থেকে বেশি পিএইচ মাত্রার মাটিতে নাকি বোন মিল কাজ করে না। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে গরমের গাছগুলো হয় তাতে কিন্তু বোন মিল খুব ভালো কাজ করে। আমরা সব গরমের গাছের ক্ষেত্রে এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারি। আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করে দেখেছি, আমি কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি। তোমরাও ব্যবহার করে দেখো, তোমরা কিন্তু ভালো রেজাল্টই পাবে। এতে গাছের খুব একটা ক্ষতি হবে না। 10 বা 12 ইঞ্চি টবের জন্য আমরা 1 মুঠো পর্যন্ত বোন মিল ব্যবহার করতে পারি বা স্টিমড বোন ডাস্টও ব্যবহার করতে পারি। আর যদি অনেকটা মাটি আমাদের প্রস্তুত করতে হয় সেক্ষেত্রে 250 থেকে 300 গ্রাম বোন মিল আমরা ব্যবহার করব। এবার আসবো যে চতুর্থ প্রধান উপাদানের কথা, সেটা হলো শিংকুচি বা শিং চাঁচা। বাজারে 2 ধরনের শিং চাঁচা পাওয়া যায়, একটা বেশ মোটা দানার আর একটা ছবিতে যেভাবে দেখা যাচ্ছে সেই দানার। ছবিতে যে দানা দেখা যাচ্ছে এটা কিন্তু ডিকম্পোজড হতে খুব সুবিধে হয়, তাই তোমরা চেষ্টা করবে এই ধরনের শিংকুচি জোগাড় করার। এটা মূলত মৃত প্রাণীর শিং থেকে তৈরি হয়, সেটাকে চেঁচে চেঁচে এই সারটা তৈরি করা হয়। এটা খুব ভালো স্লো রিলিজ নাইট্রোজেনের সোর্স হিসেবে কাজ করে। আমরা এটাকে 10 বা 12 ইঞ্চি টবের জন্য 1 মুঠো পরিমাণ ব্যবহার করতে পারি, এবং যারা 1 বস্তা মাটি রেডি করবে তারা কিন্তু বস্তা পিছু 250 থেকে 300 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারো। এটা মাটির সাথে মেশানোর ফলে মাটিটা অনেকটা নাইট্রোজেনাস থাকবে এবং স্লো রিলিজ করে করে ও মাটিকে নাইট্রোজেনের সোর্স যোগান দেবে। এটা একটু আধটু কম বেশি পরিমাণ পড়ে গেলেও কোনো সমস্যা নেই, যেহেতু জৈব খাবার তাই গাছের কোনো রকম ক্ষতি হবে না। মাটির সাথে সারটা আমার পুরো মেশানো কমপ্লিট হয়ে গেছে এবং এটা এই রকম একটা স্ট্রাকচার নিয়েছে এবং মাটিটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ঠিক ঝুরঝুরে হয়েছে। তো এইবার আমরা এক কাজ করব, এই গোটা যে মাটিটা আছে এটাতে হালকা হালকা করে জল স্প্রে করব। জল স্প্রে করে মাটিটাতে ভিজিয়ে দেব।
আমরা খুব বেশি কাদা কাদা করব না, জাস্ট একটু ময়েস্টটা যাতে বজায় থাকে সেইভাবে একটু ভিজিয়ে নেব। এবং ভিজিয়ে তারপরে এটাকে আমরা 10 থেকে 15 দিন শেডে কোনো একটা ছায়া জায়গাতে বস্তায় করে ভরে বা কোনো প্যাকেটে ভরে রেখে দেব। এবং তারপর এটাকে আমরা আবার বের করব, করে কোনো শেডযুক্ত জায়গায় একটু হালকাভাবে খেলিয়ে নেব যাতে ভেতরে থাকা ময়েশ্চারটা শুকিয়ে যায়, এবং আবার স্প্রে করে মোটামুটি শেডের তলায় রেখে দেবো। যদি কেউ 15 দিন পরেই এই মাটিটা ব্যবহার করতে চাও, সেক্ষেত্রে তারা 7 দিন পরে মাটিটা বের করে হালকা করে শুকিয়ে নেবে, নিয়ে কিন্তু আবার প্যাকেটে ভরে রেখে দেবে। তো তারপর আবার 7 দিন পর বা 8 দিন পর বের করে তারপর মাটিটা ব্যবহার করতে পারো। যেহেতু এতে জৈব সারগুলো মেশানো আছে, তাই যত ভালো ডিকম্পোজড হবে তত কিন্তু মাটির সাথে ওটা ভালো মিশে যাবে এবং মাটিটা খাওয়ার যুক্ত মাটি তৈরি হয়ে যাবে। ফলে গাছ যখন আমরা প্রথম প্রতিস্থাপন করব, সেক্ষেত্রে আমাদের কোনো রকম সমস্যা হবে না। আমরা কিন্তু তখন দেখব যে গাছ এই মাটি থেকে তার প্রয়োজনীয় উপাদানগুলো খুব সহজে গ্রহণ করতে পারছে। এই জলে ভেজানো মাটিটার কালারটা কীরকম হবে সেটা আমরা এই যে বোধহয় ডিফারেন্সটা বুঝতে পারছি, যে হালকা করে একটু জলে ভিজিয়ে নেব। আমি মাটিটা ভেজানোর পর কালারটা কীরকম হবে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এইবার আমি দেখাবো যে মাটির টেক্সচারটা কেমন হবে। আমরা এরকম মুঠো করলে মুঠো তো এইভাবে হয়ে যাবে, কিন্তু তারপর ভেঙে ফেললে আবার যেন একদম ঝুরঝুরে মাটিতে কনভার্ট হয়ে যায়। তো এই অবস্থায় আমরা মাটিটা ময়েস্ট করে মোটামুটি প্যাকেটে ভরে তারপর এটাকে সেটযুক্ত জায়গায় রেখে দেবো, এবং 15 দিন পর আমরা মাটিটা বের করব। মাটিটাকে বের করার পর আমরা কোনো সেটযুক্ত জায়গাতেই মাটিটাকে মেলে আবার শুকিয়ে নেব। আমরা খেয়াল রাখবো যাতে কোনোভাবে মাটিটা রোদের টাচ না পায়। তবে হ্যাঁ, মাটি প্রস্তুতের সময় যারা চাইবে বাজার থেকে কেনা কিছুটা দানা অনুখাদ্য মেশাতে, তারা কিন্তু অবশ্যই তা মেশাতে পারো, তাতে কোনো রকম সমস্যা নেই। আর যে উপাদানগুলোর কথা আমি বললাম তার কোনো এক বা একাধিক যদি অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে এনপিকের রেশিওটা দেখে নিও তোমাদের কাছে যে উপাদানগুলো উপস্থিত থাকবে, এবং তা পরিমাণ বুঝে মিশিয়ে নিও। যার পকেট মানি যেরকম থাকবে সে কিন্তু সেই অনুযায়ী খাওয়ার ব্যবহার করবে। তো বন্ধুরা, এই ছিল আমরা গরমের সব ধরনের ফুল গাছের জন্য একটাই কি মাটি প্রস্তুত করব তার প্রিপারেশন অফ সয়েল। তো তোমরাও এভাবে মাটি প্রস্তুত করে রেখো আগে থেকে, এবং তাতে গরমের গাছগুলো প্রতিস্থাপন করে দেখো গাছগুলোর কিভাবে ভিগোরিয়াস গ্রোথ হয় এবং গাছগুলো কিভাবে ফুলে ফুলে ভরে ওঠে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে শেয়ার করো তোমার বাগানি বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। আসছি খুব শিগগিরই তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে। নমস্কার।